আচ্ছা, নমস্কার। আমি স্বরূপ কুমার সরকার। নমস্কার। বর্তমানে করিমপুর জগন্নাথ হাই স্কুলের শিক্ষক। তো আমি প্রত্যেক বছর এই দিনটায় রেজাল্ট বেরাই, আমি আসি মিশনে আর কি, আমার ভালো লাগে আসতে। তো আর এই বিগত মানে ২-৩ বছর ধরে যে মেধা তালিকায় কিন্তু বেশ কয়েকজন স্থান নিচ্ছে আর কি। এবার যেমন ৭ জন আছে আর কি, তার মধ্যে সৌরভ জানা, আমরা সকলে জেনে গেছি ইতিমধ্যে। এবার থার্ড হয়েছে আর কি। তো আমি এখন দাঁড়িয়ে আছি সৌরভ জানার বাবা এবং মায়ের কাছে, দুজনেই শিক্ষক এবং শিক্ষিকা। বাবা প্রধান শিক্ষক, ইনিও টিআইসি আছেন আর কি। তো আমি একটু তাদের প্রতিক্রিয়া জানবো আর একটু প্রিপারেশন নিয়ে জানবো আর কি। প্রথমে বলুন কেমন লাগলো আর কি, মানে ডেফিনেটলি ভালো লাগতো, আপনার মুখে শুনবো আর কি। খুবই ভালো লেগেছে। আশা করেছিলাম র্যাঙ্কে থাকবে, কিন্তু থার্ড হয়েছে। খুবই ভালো লাগছে। মানে র্যাঙ্কে থাকবে বলতে টপ 10-এ থাকবে না প্রথম 3-এ, তো এরকম আশা করেছিলাম? না, টপ 10 এর মধ্যেই আশা করেছিলাম। আচ্ছা আচ্ছা। তো সেটা আপনার কেমন লাগলো আর কি? না, খুবই ভালো লাগলো। ওর পরিশ্রমের ফল পেয়েছে, এইটুকুই আর কি। আপনাদের কি একটাই ছিল? একটাই একটাই ছিল। আমার যেটা বলার কথা, একটাই ছিল, আপনি 5-এ দিয়ে দিলেন এখানে আর কি। হ্যাঁ, কেমন মনটা করছিল আর কি? আর বাড়ি কোথায়? সেটা বাড়ি আমার পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর টাউনে। হ্যাঁ বুঝতেই পারছেন যে একটাই ছেলেকে ছেড়ে থাকা কতটা মায়ের পক্ষে কষ্ট। হ্যাঁ। কিন্তু ছেলে যেহেতু চেয়েছিল এখানে ভর্তি হতে, ও চেয়েছিল? ওই চেয়েছিল, ওর ইচ্ছেটাকে মানে আমরা ওই পূরণ বয়সেও করেছি। ওই চেয়েছিল? বয়সেই ও চেয়েছে। সেই কারণেই ওই মিশনের পরিবেশ, মিশনের গল্প শুনে ও তখনই বলেছে আমি মিশনে চান্স পেলে মিশনেই ভর্তি হব। আচ্ছা আচ্ছা। সেই কারণেই ভর্তি করা, যে আমাদের যতই কষ্ট হোক ছেড়ে থাকতে, কিন্তু ছেলে যেহেতু চেয়েছে একটা ভালো প্রতিষ্ঠানে, ও চান্সও পেয়েছে, সেই কারণে আমরা ভর্তি করেছি। বাবা যেহেতু প্রধান শিক্ষক, তো ও বাবা আজকেও তো পড়তে পারতো, কি মনে হয়েছিল তখন? না, অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে একটু ছোট গল্প রয়েছে। যেরকম ও মেদিনীপুর রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন এবং নরেন্দ্রপুর তিনটাতেই চান্স পেয়েছিল, এবং তার মধ্যে এখান থেকে বললো যে আমি নরেন্দ্রপুরেই পড়বো। অ্যাকচুয়ালি ওদের এক কলিগের ছেলে এখানে পড়তো, দেবরূপ। তো সে তো গল্প শুনি আমি, ও যখন ক্লাস 2-তে পড়ে, আমি একদিন এই নরেন্দ্রপুর দেখতে এসেছিলাম স্কুল, দেখে আমার খুব ভালো লেগেছিল। এবং সেই দিনই আমি এই মা তারা বুক স্টল থেকে একটা ওর অ্যাডমিশন গাইডও কিনে নিয়ে গেছিলাম। ও যখন ক্লাস 2-তে পড়ে, 2-তে পড়ে যখন আর কি। 2-তে পড়ে। এবং আমার কাছ থেকে গল্প শোনা, এটা ওটা শোনার পর ও যখন এখানে অ্যাডমিশন টেস্ট দিল এবং ক্র্যাক করলো, তখন ও বললো না আমি নরেন্দ্রপুরেই পড়বো, অন্য কোথাও আর ও পড়বো না, খেলতে এত নরেন্দ্রপুর। ভালোবাসে, মানে খেলাধুলা। বললো তো যে হ্যাঁ, খুব খেলে আর ক্রিকেট কি। খেলতে খুব ভালোবাসে। তাই এখানে যে খেলাধুলার টাইমটা অনেকটাই পাওয়া যায়, যেটা আমরা হয়তো দুজনে সার্ভিস করে বাড়িতে অতটা খেলা সময় দিতে পারি না। সেটা শুনে আরও বেশি আগ্রহ যে আমার একটা অভিজ্ঞতা বলছি, এখনকার আমি করিমপুরে থাকি আর কি, দেখবেন এই খেলার টাইমটা বাইরে যারা পড়ছে আর কি, মিশনের বাইরে যাবেন, খেলার টাইমে প্রাইভেট পড়া থাকে 5টার সময়, খেলার সুযোগ পায় না। আমি টোটালি খেলাধুলার মাঠেরই লোক। আচ্ছা আচ্ছা খেলা ভালোবাসি, আচ্ছা আচ্ছা। খেলতে হবে। খেললে ওইটা আপনি একটু জোর দিয়ে বলুন আর কি। খেললে শরীর যেরকম ভালো থাকবে, মনও তেমন ভালো থাকবে। শরীর মন দুটো যদি ভালো থাকে, পড়া তো এমনিই ভালো হবে। আপনার যদি শরীরে রক্তের প্রবাহ দ্রুত হয়, ভালো হয়, তখন দেখবেন আপনার ব্রেনের ব্লাড সার্কুলেশনও ভালো হবে। তখন কিন্তু ওদের পড়াশোনার মনে মনও করি ভালো যে বসবে। পড়াশোনার একটা পার্ট হচ্ছে খেলাধুলা। একদম। ঠিক আছে, খেলা আপনি কোন স্কুল শিক্ষক, প্রধান শিক্ষক স্কুলে? আমি হচ্ছে শালবনী ব্লক, পশ্চিম মেদিনীপুর, কলাইমুড়ি নেতাজি সুভাষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2019 সাল থেকে। ম্যাডাম আপনি? আমি গোয়ালতোড় উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রথমে সহশিক্ষিকা হিসেবে নিযুক্ত হই 2006 সালে। 2023 থেকে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। আপনার নিজের স্কুলের রেজাল্ট কেমন হয়েছে? আমার নিজের স্কুলে মোটামুটি হয়েছে, জঙ্গলমহল বুঝতেই পারছেন পিছিয়ে পড়া, তাও 637 হাইস্ট। আর আপনার? আমার 527 হাইস্ট হয়েছে। 45 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 39 জন কৃতকার্য হয়েছে। যেটা প্রথম কথা হলো স্যাক্রিফাইস করা একটা ছেলেকে আর কি, হ্যাঁ। আজকে দাঁড়িয়ে তো সেইটা একটু মনে হচ্ছে না যে একটু মানে সেই যে স্যাক্রিফাইস করার আজকে একটা মূল্য বা একটা না, বেসিক জিনিসটা হচ্ছে যেরকম আমরা যখন ছোট ছিলাম বা আমরা বড় হয়েছি, এইভাবে যে অভিভাবকরা এইভাবে ছেলেদের পিছনে থাকতো, তারা তখন কিন্তু অভিভাবকরা নিজের কাজে ব্যস্ত থাকতো, আমরা আমাদেরটা দেখতে হতো। এখন বর্তমান সময়টা বদলেছে, একটাই ছেলে বা দুটো ছেলে, একটা মেয়ে, এই ধরনের রয়েছে। ছেলে মেয়েদেরকে গাইড করা এখন কিন্তু আমাদের সকলেরই এই যে গাইডটা। আর আজকে অবশ্যই তো ভালো লাগবে যখন সন্তান কৃতকার্য হবে, কোথাও স্থান পাবে। সাফল্য থেকে বেশি ভালো লাগে। অবশ্যই অবশ্যই, কারণ ও দুনিয়াটা আমার থেকে বেটার দেখুক, আমি চাইবো, আমি যতটা দেখতে পেয়েছি। কারণ আমি সন্তানের সাফল্যতে যখন আমরা গর্বিত হয়, সেই গর্বটা মানে আমিও দেখেছি যে আমাদের যা জীবনে অ্যাচিভ তার থেকে বেশি মনে হয়, যেটা অনেক বেশি অ্যাচিভমেন্ট হলো। একদম একদম। আপনারা কিন্তু কৃতি যথেষ্ট, মানে একদম। যথেষ্ট যোগ্যতা বা একটা নিজের ব্যাপারে, নিজের একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা পালন করছেন, যথেষ্ট মানে সফল আর কি জীবনে। কিন্তু এই সাফল্য যেন আরো বেশি সাফল্য। একদম একদম, এই ঠিক সাফল্য বলছি কি আমি? একদম একদম, এতে কোনো দ্বিমত নেই। আপনি জানেন তো, হ্যাঁ, ছাড়েননি। হ্যাঁ। স্যার, আমি একটু বলি, আপনি যে যদি ধরেন যারা দেখবে ভিডিওগুলো আর কি, যারা প্রিপারেশন নিতে যাচ্ছে আর কি, হ্যাঁ, তাদের কি
করা মানে উচিত ছেলেপেলেদের? আপনি একটু বলেন টিপস হিসেবে আর কি। কি কি করছে? মানে যারা ধরুন পড়ছে, মাধ্যমিক দেবে এবার আর কি, হ্যাঁ। তারা কিরকম করে প্রস্তুতি নেওয়া? আপনার ছেলেকে দেখলেন, কাছ থেকে দেখলেন তো আর কি। মাধ্যমিক দেওয়া বলতে আমি বলবো যে কোনো পড়াশোনায় তোমার যদি লক্ষ্য থাকে যে আমি কিছু করব, প্রথম কথা তো বলবো যারা মাধ্যমিক পড়ে বা বে লাইনে যাচ্ছে, এ লাইনে যাচ্ছে, কোনো লাইন নয়, প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। তুমি যখন ছাত্র, তোমার পড়াশোনাই একমাত্র কাজ। তোমার বাবা অভিভাবক, সে দেখবে কেউ কৃষক কৃষিকাজ করছে, কেউ কারখানা রয়েছে কারখানায় কাজ করছে, কেউ শিক্ষক শিক্ষকতা করছে, সে তার কাজটা করছে, ঠিক আছে। কারোর ব্যবসা, সে ব্যবসা করছে, তাহলে সে তো তার ব্যবসা করছে, তাহলে তুমি তোমার পড়াশোনা কেন করবে না? প্রথম কথা এটাই, তুমি ছাত্র, তোমাকে পড়তে হবে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে তোমার স্বপ্ন থাকবে, লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, তুমি সেই স্বপ্ন দেখো এবং সেটাকে সফল করার চেষ্টা করো, ঠিক আছে। এই যে শেখা, এই প্রসেসটা হওয়া চাই। প্রসেস যদি গোয়িং থাকে, তুমি কিন্তু একদিন না একদিন সফল হবেই। তোমাকে পড়তে হবে, কারণ তোমার একমাত্র, আজকে একটা জিনিস সবাইকে বলবো আমি, অভিভাবক থেকে ছাত্রছাত্রী সকলে, যে আমাদের পড়াশোনাটা 6 বছরে কেন শুরু হয়েছে বা 2.5 বছরে কেন শুরু হয়েছে? পড়াশোনাটা তো আমাদের 60 বছরের পর আমাদের শুরু হতে পারতো। কারণ ছোটোবেলা থেকে যদি আমরা না শিখে নিই না, তাহলে এই যে বাস্তব জীবন, সমাজ জীবন, এই বাস্তব জীবনে চলতে কিন্তু হোঁচট খেতে হবে, বারবার হোঁচট খেতে হবে। আমরা যদি এই 22-23 বছর বা 25 বছর ভালো করে শিক্ষাটা নিয়ে নিই, পরের যে 50 বছর, কারণ আমরা কমপক্ষে 72 বছর বাঁচবো, লাইফ এক্সপেক্টেন্সি আমাদের 72 বছর ভারতবর্ষে, তাহলে এই 20-22 বছর 23 বছর যদি ভালো করে পড়ে নিই, বাকি 50 বছর আমার ভালো কাটবে। আর এখন যদি আমি ঢিলেমি দিই, তাহলে কিন্তু আমার বাকি 50 বছর কিন্তু ভালো একদমই কাটবে না। কিন্তু স্যার ছেলেমেয়েরা তো সোশ্যাল মিডিয়া বা মোবাইলে একটু আসক্তি। অবশ্যই সব জিনিসেরই ভালো মন্দ দিক রয়েছে, আসক্তি রয়েছে, সেটা আমি বলবো গভর্নমেন্টেরও একটা দায়িত্ব রয়েছে, সরকারের একটা দায়িত্ব রয়েছে। যেরকম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, মোবাইল কিন্তু আমাদের কাছে আশীর্বাদ যদি আমরা ব্যবহার করতে পারি। এই মোবাইল যখন হাতের মুঠোয়, আমরা যে কোনো বিদ্যালয়, যে কোনো জায়গার, যে কোনো প্রতিষ্ঠানের তার প্রশ্নপত্র থেকে শুরু করে তাদের কোচিং, তাদের ভিডিও, তাদের রেকর্ডেড ভিডিও, সব কিছুই আমরা পেয়ে যেতে। ওরও বললো অনেক কিছু দেখেছে আর কি, ওখান থেকে নিয়েছে। একদম একদম, প্রত্যেকটাই রেকর্ডেড ভিডিও রয়েছে, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারের রয়েছে। তুমি যদি মোবাইলটা সঠিক পথে ব্যবহার করো, তোমার জন্য কোনো টিচার লাগবে না, তোমার কোনো টিচারের প্রয়োজন নেই, তুমি কিন্তু নিজেই সেখানে নিজের শিক্ষক হয়ে সেই জিনিসগুলো তুমি করতে পারবে, একদম পড়তে পারবে। কিন্তু তুমি যদি সেটাকে অন্য পথে ব্যবহার করো, কারণ যদি শিক্ষার দিকে একটা দিক থাকে, মোবাইল থেকে খারাপ দিক কিন্তু আরও 100টা রয়েছে, তাহলে তুমি কোনটা ব্যবহার করবে সেটা তোমাকে ডিসাইড করতে হবে। আর যেহেতু জীবন এগাচ্ছে, আমরা সমাজে এগিয়ে চলেছি, পৃথিবীও এগিয়ে চলেছে, তাহলে তো এই ডিজিটাল দুনিয়া আসবেই। কারণ আমরা যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে না এগাতে পারি, দুনিয়া ডিজিটাল হয়ে যায়, আমরা এমনি পড়ে থাকি, তাহলে কিন্তু আমরা এগাতে পারবো না। তাহলে ডিজিটাল দুনিয়া হবে, এগুলো আমাদের হাতে আসবে। আমি বলছি তোমরা ব্যবহার করো। আজকে তুমি বলো তো 22-23 বছর বয়স হয়ে গেলে, তোমার যখন পড়াশোনা শেষ হচ্ছে, তোমার কাছে যদি 5টা মোবাইল থাকে, তুমি কিন্তু সেই 5টা মোবাইল ব্যবহার করতে পারবে, কেউ তোমাকে বাধা দেবে না। কিন্তু আমি বলছি এই 16 থেকে 18, 16 থেকে 24, এই 8টা বছর তুমি মোবাইল থেকে একটু দূরে থাকো, নিজেকে সংযম রাখো, তাহলে দেখবে বাকি যদি তুমি সারা জীবন 5টা করে মোবাইল ব্যবহার করো, তুমি প্রতিষ্ঠিত হয়ে কেউ তোমাকে কিচ্ছু বলতে আসবে না। এই টাইমটা মানে একটু পড়াশোনা কনসেন্ট্রেট করতে হবে, এর মধ্যেই সব কিছু রয়েছে। বিজ্ঞান ওই যে আশীর্বাদ না অভিশাপ, তাহলে তোমাকে চুজ করে নিতে হবে। আর আমরা যদি বলি না মোবাইল পুরোপুরি ত্যাগ করে দেবো, তাহলে তো আমরা বিজ্ঞানকে আমরা পিছিয়ে পড়বো। আমরা বিষয় শিক্ষক ভূগোল আপনার আর কি, আমার বিষয় শিক্ষক এবার প্রচুর দেখলেন 100 পেয়েছে, 100 পেয়েছে। টিপস দেন যারা ভূগোল নিয়ে, ভূগোলের সাবজেক্টে যদি অবশ্যই, বিশেষ করে আমাদের প্রথম টার্গেট হচ্ছে যেখানে শর্ট কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা বিষয়ের শর্ট কোশ্চেন প্রায় 50, 55, 60 নাম্বার শর্ট কোশ্চেন রয়েছে। তাহলে আমরা যদি টার্গেট রাখি যে শর্ট কোশ্চেন একটাও ভুল করব না, তাহলে আমরা 60 মার্কস পাচ্ছি, ওরালে 10 স্কুল থেকে আমরা পাচ্ছি, বাকি কিন্তু আমার যে 25-30 নাম্বার, সেই নাম্বারটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে, একটু চেষ্টা করলে। আর বিশেষ করে ভূগোলের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, টেক্সট বই কোনটা আপনি প্রেফারেন্স করছেন? হ্যাঁ, ভূগোলের ক্ষেত্রে আমি বলে রাখি, লিখিত এবং আঁকা, যদি একটা 5 নাম্বারের কোশ্চেন থাকে, তাকে 3.5 নাম্বার দেওয়া হয়, কিন্তু তাদের 3 নাম্বার 60% নাম্বার দেওয়া হয় তাকে লেখার জন্য, 40% নাম্বার দেওয়া হয় কিন্তু আঁকার জন্য। একটু লিখবে, একটা ছবি আঁকবে, একটা উদাহরণ দেবে, তাহলেই কিন্তু কমপ্লিট। হ্যাঁ, যেরকম ভূগোলে সমরেন্দ্রনাথ মোদক আমরা সকলেই ব্যবহার করে থাকি, সমরেন্দ্রনাথ মোদক ব্যবহার করবে, হাজরা করং ব্যবহার করবে, হ্যাঁ, দাসের বই ব্যবহার করবে, রেফারেন্স বই। হ্যাঁ, ওই তো হাজরা কোরাং রয়েছে, মোদক তো থাকলোই, হাজরা কোরাং রয়েছে, ঠিক আছে। আর ছবি কতটা গুরুত্বপূর্ণ? ছবি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি কি বললাম, অনেকে ভাবে যে আমি 4 পৃষ্ঠা লিখে দিলাম, আমি 5-এ 5 পাবো, না, একদমই না।
তুমি কিন্তু 5-এ ওই 3ই পাবে 60%, কিন্তু তুমি যদি আঁকাটা এঁকে দিয়ে আসো, উদাহরণটা দাও, তখন 5-এ 5 পাবে। এইটা সবসময় মনে রাখতো। আমি একটু লিখবো, একটু ছবি আঁকবো, একটা উদাহরণ দেবো, ঠিক আছে? বড় কোশ্চিনে যেরকম বলে 3টা ভূমিরূপ লেখো, তাহলে 3টা ভূমিরূপ লিখবো, ছবি দেবো, 3টারই ছবি দেবো, 3টার উদাহরণ দেবো, তো 5-এ 5 কেউ কাটতে পারবে না। হাতের লেখা পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন ও বললো প্রেজেন্টেশনটা খুব গুরুত্ব, একদম পরিষ্কার রাখতে হবে। যেরকম সিম্পল আমি একটা কথা বলি, যেরকম আমরা প্রত্যেকেই যখন কোনো একটা অনুষ্ঠান বাড়ি আমাদের পড়ে, বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান বাড়ি, তখন আমরা ন্যাচারালি যেরকম দেখতে লাগি বা সাধারণ দিনে, তার থেকে আমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো জামা কাপড় পরে যাই। কেন না? আমাকে যেন দেখতে বেটার লাগে। তাহলে আমি পরীক্ষার খাতায় যখন রিপ্রেজেন্ট করব, সেই খাতাটা তো অন্য কেউ দেখবে। তাহলে সেই পরীক্ষার খাতা যদি ঝাঁ চকচকে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, দারুণ আঁকা থাকে, দারুণ লেখা থাকে, উদাহরণ থাকে, তাহলে তো যিনি খাতা দেখবেন তিনিও খুশি, তিনি নাম্বার কাটার জায়গা পাবেন না। তাহলে আমাকে নিজেকে যদি দেখতে বেটার লাগে, তাহলে আমার খাতা কেন বেটার লাগবে না? ভালোবাসতে হবে। আর ম্যাপের জন্য যদি কিরকম ম্যাপ পয়েন্টিংয়ে অবশ্যই, ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10 স্কোর করা যায়। কি টিপস দিন? একদম ম্যাপ পয়েন্টিংয়ে ধরে ধরে ম্যাপ পয়েন্টিং করতে হবে। 10 বছরের যে ম্যাপ পয়েন্টিং রয়েছে, সে ম্যাপ পয়েন্টিং করলে আপনি 80% কমন পাবেন, বাকি একটু এদিক ওদিক পড়লেই হবে। এবং আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও আপনি দেখবেন আমি ভূগোল পড়াই। সুভাষ জানা আমার নামেই রয়েছে। হ্যাঁ, সে জিওড বলে একটা রয়েছে, আমি সেখানে আমার ভূগোল বিষয়ে আমি পড়াই। যেহেতু আমার 20 বছর সার্ভিস হয়েছে, আমি অভিজ্ঞতাগুলো শেয়ার করি। আমার ইউটিউব চ্যানেলে আমি লিংকটা দিয়ে দেবো। একদম আমি শেয়ার করি ওখানে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, ভালো লাগলো। ভালো থাকবেন।